নমস্কার। বাংলা গল্পঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি। আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। শুরু করছি আজকের গল্প পাঠ। আশাপূর্ণা দেবীর লেখা ভাড়াটে বাড়ি। অবশেষে বাড়ি মিলেছে, মনের মতো বাড়ি। ভাড়াটে বাড়ি যে আজকাল আর পাওয়া যায় না এ কথা কচি ছেলেটাও জানে। তবু দীর্ঘকাল ধরে কচি ছেলের বাড়া বায়না করে এসেছে রমলা। এ বাড়ি থেকে সে উঠে যাবে। এই অসাধ্য সাধনের সাধনায় একদিন এক তিল স্বস্তি দেয়নি সুরেশকে। উঠতে বসতে খেতে শুতে বাড়ি বাড়ি করে পাগল করেছে তাকে। এ বাড়িটার যে কি কি অসুবিধে এ শুনতে শুনতে মূল তালিকাটা মুখস্থ হয়ে গেছে সুরেশের। তাছাড়া ছোটোখাটো অসুবিধের নতুন নতুন ফিরিস্তি রোজই প্রায় যোগ হচ্ছে। বললে কেউ বিশ্বাস করবে কিনা জানি না, গত 2 বছরের মধ্যে সুরেশ একটা ছুটির দিনে একটা বন্ধুর বাড়ি বেড়াতে যায়নি। একদিন মাছ ধরতে ছোটেনি, তাস খেলেনি, দাবা খেলেনি, সিনেমা থিয়েটার দেখেনি, এমনকি দুপুরবেলা বিছানায় একটু গা গড়ায়নি। সকাল নেই, সন্ধে নেই, দুপুর নেই, শুধু বাড়ি খুঁজতে বেরিয়েছে। অর্থাৎ রমলা বার করে তবে ছেড়েছে। রমলার কাজ হচ্ছে অবিরত খবরের কাগজের বাড়ি ভাড়ার বিজ্ঞাপন কেটে জড়ো করা আর তার নির্দেশে সুরেশকে ঠেলে ঠেলে পাঠানো। সুরেশের লাভের মধ্যে এই ছুঁতোই বৃহত্তর কলিকাতার প্রায় সমস্ত পথ ঘাট মুখস্থ হয়ে গিয়েছে তার। কারণ বাড়ির সম্বন্ধে রমলার দিকবিদিক জ্ঞান নেই। যে কোনো দিকে হোক, বাড়ির ভালোত্বটাই তার প্রধান লক্ষ্য। ভালো বাড়ি চাই, এবারই ছেড়ে ভালো বাড়ি। বিয়ে হয়ে পর্যন্ত এই 15 বছর ধরে খাঁচার মতো এই বাড়িখানায় বাস করে এলো রমলা। জীবনের সমস্ত ভালো বয়সগুলো গেল তার খোসে। এখনো পড়ে থাকবে এই হতচ্ছাড়া খাঁচাখানায়? কখনো না। অসাধ্য সাধনাই করতে হবে সুরেশকে। খবরের কাগজের কর্মখালি আর বাড়ি ভাড়া যে কিছু নয়, ও যে শুধু লোক ধাঁধানো ভাঁওতা, এ কথা স্ত্রীকে বোঝাতে বোঝাতে কাহিল হয়ে গিয়েছে ভদ্রলোক। বচসা হয়েছে, মতান্তর হয়েছে, 2-4 দিন কথা বন্ধর পালা পর্যন্ত চলে গেছে, তবু হাল ছাড়েনি রমলা। তাই না এতদিনে হালে পানি পেয়েছে। পেয়েছে মনের মতো বাড়ি, ঠিক যেমনটি খুঁজছিল। ভাড়া অবশ্য এ বাড়ির 4 গুণ, কিন্তু কি করা যাবে, ভালো জিনিসের ভালো দাম দিতেই হয়। দেবে নাই বা কেন? এখন সুরেশের অবস্থা ফিরেছে যখন। আগে তো এত জোর করেনি রমলা, কারণ আগে সুরেশের আয় ছিল কম, দায় ছিল বেশি। এখন পালাটা উল্টেছে। এখন সুরেশের পরপর 2টি আইবুড়ো বোনের বিয়ে দিয়ে ফেলে দায়টা গেছে। কর্মজগতে এক আকস্মিক উন্নতিতে আয়টা বেড়েছে। রমলাই বা তবে দাবি বাড়াবে না কেন? আজই সন্ধ্যাবেলায় যেতে হবে। আজকের দিনটা শুভ। আজ আর এক তিল সময় নেই রমলার। কত গোছ, কত ব্যবস্থা, কত আয়োজন। সুরেশের মায়ের আমলের সংসার পরে এসেছে রমলার হাতে। কত দিনের কত সঞ্চয় জমা হয়ে আছে এখানে সেখানে, ভাড়ার ঘরে, রান্নাঘরে, শোবার ঘরে, তাকে, কুলুঙ্গিতে, ঘুলঘুলির মধ্যে। জিনিসের চাইতে জঞ্জাল বেশি, আবশ্যকের চাইতে আবর্জনা। এ বাড়িতে যেসব কুলো, ডালা, ঝুড়ি, চাপড়ি, প্যাকিং, কাঠের বাক্স, চটের পর্দা বেমালুম খাপ খেয়ে দিব্যি মানাংশ হয়ে বাস করছিল, তারা হঠাৎ বাস্তুহারা হয়ে পড়েছে। ওদের ত্যাগ করো, ওরা বাতিল, ওরা বাড়িতে অচল। আরও কতকগুলো জিনিস আছে, যেমন রংচটা আসবাব, ধোঁয়া ধরা ফটো, ডালা ভাঙা ক্যাশ বাক্স। এগুলো নিয়ে যে কি করবে সেই সমস্যা। এই সবই কি চালানো যাবে ও বাড়িতে? সে বাড়িতে মোজাইক করা মেঝে, সিনেমা স্টাইলে জানালা, রাস্তার ওপর ঘর, পিছু আলাদা আলাদা ঝুল বারান্দা। এসবের জন্যই আরো খাটুনি আর চিন্তার অন্ত নেই। ভাবি বাড়ির জানালা দরজার জন্য অনেক দিন থেকে বাহারি বাহারি পর্দা করে রেখেছে রমলা, বাহারি টেবিল ঢাকা। কিন্তু আসবাবপত্র তো সত্যি কিনে রাখতে পারেনি এক সেট। যাক, আস্তে আস্তে সবই কিনবে। ঘোড়া যখন হয়েছে চাবুকও হবে।
এখন শুধু বর্জনের নির্বাচন। সকালবেলাটা আবার ছোট ননদ এসে খানিকটা সময় খরচ করিয়ে দিয়ে গেল। কাছেই থাকে, পাড়ার মধ্যে শ্বশুর বাড়ি, ইচ্ছে হলেই বেড়াতে আসে। এরা দূরে চলে যাচ্ছে বলে ম্রিয়মান মুখে দেখা করতে এলো। ম্রিয়মান হবে বই কি, মস্ত একটা সুখ চলে গেল তোর। মন কেমন করলেই তো বাপের বাড়ি বেড়াতে আসতে পাওয়া কি সোজা সুখ। ওর ধরন ধারণ দেখে রমলা মনে একটু রাগ আনতে চেষ্টা করলে ভাবলে, জগৎটা কি স্বার্থপর। এই যে আমরা এখানে কত কষ্ট পোহাচ্ছিলাম, এখন কত ভালো বাড়িতে থাকতে যাচ্ছি, তা একটু আনন্দ নেই? নিজের সুবিধেটুকু চলে যাচ্ছে, সেই দুঃখেই কাতর। কেন রে বাপু? রমলা তো আর কলকাতা ছেড়ে চলে যাচ্ছে না। পায়ে হেঁটে আসতিস, না হয় দুয়ানা ট্রাম ভাড়া খরচ করেই যাবি। কিন্তু রাগটাই তেমন জোর পেল না। সেই যে মেয়েটা খাবার টাবার সব ঠেলে সরিয়ে রেখে শুধু এক পেয়ালা চা খেয়ে কেমন যেন শুকনো শুকনো মুখে উঠে গেল, সে মুখটা যেন কিছুতেই চোখের সামনে থেকে সরতে চাইছে না। শাশুড়ি মারা যাবার সময় নেহাত ছেলে মানুষ ছিল মেয়েটা। রমলাকে অনেক আবদার পোহাতে হয়েছে ওর। এই তো সবে 2 বছর বিয়ে হয়েছে। যাবার সময় এ ঘর ও ঘর ঘুরে গেল। ফেলে দেওয়া জঞ্জালের স্তূপ থেকে বেছে বেছে নিয়ে ছেলেবেলাকার তুচ্ছ কি 2-1টা সঞ্চয় নিল আঁচলে বেঁধে। আরো কিছু যেন খুঁজে খুঁজে বেড়ালো। দেখে একটু হাসি পাচ্ছিল রমলার। নে বাপু, যা খুশি নে। রমলার অত ছোট দিকে নজর নেই। শেষ পরে হেঁট হয়ে নমস্কার করলো রমলাকে, আর ফিকে হাসি হেসে বলে গেল, আমার বিয়ের বসুধারাটা রয়ে গেল এ বাড়ির দেওয়ালে। ওকে বিদায় দিয়ে অনেকক্ষণ খোলা দরজাটায় দাঁড়িয়ে থাকলো রমলা, পথের দিকে তাকিয়ে। ছেলেরা স্কুলে গেছে, সুরেশ অফিসে। ছোট ছেলে মেয়ে দুটো কেঁদে কেঁদে অসময়ে ঘুমিয়ে পড়েছে। থাকবার মধ্যে রমলা তো একাই রয়েছে শুধু। থাকলোই না হয় দুদণ্ড দাঁড়িয়ে। একটু পরেই মনে পড়ে গেল কাজের পাহাড় পড়ে আছে, অলসতার সময় নেই। ছেলে মেয়ে উঠে পড়লে আর রক্ষে নেই। এ বাড়িতে গিয়ে ছোট ননদটিকে নিয়ে 2-4 দিন রাখবে, এই সাধু সংকল্প করে জোর তলবে কাজে লেগে গেল রমলা। আচ্ছা, ওর তো বাপু ভালোই হলো। পাড়ায় শ্বশুর বাড়ি হয়ে বাপের বাড়ি এসে থাকার ব্যাপারটা তো মোটেই ছিল না, বেরিয়ে চলে যেত। এ তো তবু 2-5 দিন থাকা হবে। না না, এ বেশ ভালোই হয়েছে। বসুধারার কথাই ভাঁড়ার ঘরে ঢুকে নতুন করে চোখ পড়ল ভুলে যাওয়া দেওয়ালের দিকে। ভুলে যাবারই কথা। ধোঁয়ায় ধুলোয় কুৎসিত বিবর্ণ ওই দেওয়ালগুলোকে দেওয়াল বলে মনেই হয় না। পথ আর ঘর এই দুটোকে আলাদা করবার একটা আড়াল মাত্র। বসুধারা একটা কেন, গোটা 3-4ই তো রয়েছে। সদ্য টাটকা ধারাটা এই ছোট ননদের বিয়ের, তার আগেরটা মেজ ননদের। সব থেকে পুরনো ওই মেটে বিবর্ণ দাগটা তো শুনেছে সুরেশের বিয়ের নান্দি মুখের। আর কোণের দেওয়ালের ওটা বিয়ের নয়, অন্নপ্রাশনের। বসুধারার চিহ্নটা রয়েছে, আর কিছু না। ওটা রয়েছে, অথচ কোনো দিন লক্ষ্য পড়েনি রমলার। সারা বেলা ভাড়ার ঘরে বসে কাজ করেছে কতদিন, তবুও না। কিন্তু দেওয়ালের এই চিহ্নটা ছাড়া আর কোথাও কোনো চিহ্নই তো নেই। কি করেই বা থাকবে? 12-13 বছর ধরে একটা 7 মাসের ক্ষুদ্র শিশুর কোনো চিহ্নটুকুই বা জিয়ে রাখতে পারে মানুষ? তারপরে আরো 2-4টি সন্তান যার কোলে এসেছে। মুখে ভাত খাওয়া বাসনগুলো তাই কবে কখন ভেঙে চুরে ক্ষয়ে হারিয়ে নিশ্চিহ্ন হয়ে গেছে। রয়েছে শুধু মেয়েটের সিঁদুর গোলা এই অনুজ্জ্বল চিহ্নটা। ছোট্ট টোপর পরা মুখটা মনে করতে চেষ্টা করলে রমলা, পারল না। টোপরটা মনে পড়ল, মুখটা আর মনে পড়ল না। রমলার প্রথম সন্তানের কোনো চিহ্ন কোথাও নেই। রমলার মনেও নেই। আছে শুধু এই ভাড়াটে বাড়ির কোণের একটা দেওয়ালে। শোবার ঘর থেকে চিৎকার ভেসে এলো, প্রচণ্ড কান্নার। এই সর্বনাশ, খুকি উঠেছে। মেয়ের গলা তো নয়, কাঁসর। আর চেঁচাতে যদি শুরু করলো, থামায় কার সাধ্যি। ভাড়ারের দরজাটা টেনে শেকল তুলে দিয়ে ছুটে গেল রমলা। মরতে আবার চৌকির ওপর শুইয়ে এসেছে, পড়লে আর বাঁচবে না।
স্মৃতির ভাঁড়ারেও তো এমনি করেই দরজা টেনে শেকল তুলে দিতে হয়, নইলে বর্তমানে চাহিদা মেটানো যাবে কি করে? কাজের পর কাজ, নিঃশ্বাস ফেলবার সময় নেই। আর পেরে উঠছে না রমলা। এত শেকড় কাটতে হবে তা কি আগে ভেবেছিল? জোর গলায় বলেছিল সুরেশকে, তোমাকে কিছু করতে হবে না, সব আমি করব, তুমি ও বাড়ি গিয়ে পিঁড়ি পেতে খেতে বসতে পাবে। টিফিন ক্যারিয়ারে লুচি তরকারি ভরে নেবার মতলবটা আর ফাঁস করেনি। সুরেশ বলেছিল, হ্যাঁ, সন্ধেবেলা গিয়েই আবার তক্ষুনি রাঁধতে বসবে নাকি? পাগল, কিছু কিনে টিনে খেলেই হবে। রমলা মিটিমিটি হেসেছিল। তাক লাগিয়ে দেবে সে সুরেশকে, কিন্তু তেমন পারল না। লেপের চালিটা ছাদের সিলিংয়ে ঝুলছে, ওটা খুলে নিতে সুরেশের সাহায্য চাই। ওটা নাকি সুরেশের বাবার হাতে টাঙানো। শ্বশুরকে রমলা দেখেনি, দেখেছে শ্বশুরের হাতের ওই কাজটা। ওটা নামাতে পারেনি, আর খুলতে পারেনি এই ব্র্যাকেট আলনাটা। দেওয়ালের মায়া বিসর্জন দিয়ে বালি ভেঙে তছনছ করেও পারেনি। মোক্ষম পুঁতে আছে। আর কিছু না করে চুপচাপ ওই আলনাটার দিকে চেয়ে বসে আছে রমলা। ঠিক ওর কাছেই যেন একটা হাস্য উজ্জ্বল কিশোরের মুখ দেখতে পাচ্ছে। গোলগাল পুরন্ত মুখ, চোখের চশমা, হাতে হাতুড়িটা উঁচানো। আলনাটা পুঁতে ফেলে বাঁ হাতে বেশ নেড়ে চেড়ে কাজের স্থায়িত্বটা দেখে নিয়ে হাসি হাসি মুখে বলছে, এতে কেবলমাত্র আমার জামা কাপড় থাকবে, বুঝলেন বৌদি মহাশয়া? আপনার শাড়ি ব্লাউজ চাপিয়েছেন কি? এই হাতুড়িটা রমলার মাথায় বসিয়ে দেবার ইঙ্গিত করে হো হো হাসি। বাড়াবাড়ি রকমের হাসত। হাসির জন্য সব সময় ধমক খেত সুরেশের কাছে। সুরেশের ছোট ভাই দেবেন রমলারই সমবয়সী ছিল। 3rd ইয়ারে উঠেই টাইফয়েড হলো। অফিস ফেরতেই একেবারে ঠেলাগাড়ি আর মুটের পাল নিয়ে হৈ হৈ করে বাড়ি ঢুকলো সুরেশ। পঞ্জিকায় নাকি শুভক্ষণের আয়ুটা স্বল্প হয়ে আসছে, দেরি করলে আর চলবে না। ছেলেমেয়েরা ফর্সা জামা পরে তৈরি হয়ে আছে, স্ফূর্তির শেষ নেই তাদের। শুধু রমলার ভঙ্গিতেই কেমন শিথিলতা। প্রচণ্ড তাড়া দিয়ে উঠে, এ কি, এখনো তৈরি হওনি যে? ব্যাপার কি? 8টা 10 মিনিট পর্যন্ত ভালো সময় আছে বলেছিলে না? 7টা তো বেজেই গেছে। রমলা মুখ তুলে স্বামীর মুখের দিকে চায়, ক্লান্ত স্বরে বলে, ভাবছি গিয়ে আর কি হবে, থেকেই যায় না। এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা ভাড়াটে বাড়ি গল্পটি। এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। আবার দেখা হবে পরের কোন একটি গল্প নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।